আগামী ৮ ডিসেম্বর যুক্তরাজ্যে আওয়ামী লীগের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হবেন শেখ হাসিনা। ভারতের সরাসরি সহযোগিতায় এই সমাবেশে যুক্ত হচ্ছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। আওয়ামী লীগের যেই সমাবেশ ডাকা হয়েছে, ইতিমধ্যেই এই সমাবেশ ঘিরে কিন্তু মানুষের মধ্যে এক ধরনের উৎসাহ এবং নানা ধরনের আলোচনা। তো আসলে শুরুতে আপনি একটু আমাদেরকে জানাবেন যে এই সমাবেশটার আয়োজক কারা, সমাবেশের উদ্দেশ্য কি, এবং আওয়ামী লীগ দল গোছাচ্ছে, আওয়ামী লীগ আবার ফিরে আসার চেষ্টা করছে, আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ব্লু ৩ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ভারত, শ্রীলঙ্কা ও নেপাল সফর করবেন। আমাদেরকে যে কোনো ধরনের চ্যালেঞ্জে গ্রহণের জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে, সামরিক চেতনা মূল্যবোধকে সমুন্নত রাখতে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নতুন অফিসারদের প্রস্তুত থাকা সহ নানা নির্দেশনা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এদিকে জুমার পরেই কঠিন অ্যাকশনের ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বকে চমক দেখিয়ে অবাক করে দিলেন তিনি। ভারতের রাতের ঘুম কেড়ে নিয়েছেন তিনি। যে কোনো সময় ভারতকে ইতিহাসের ভয়ঙ্কর হামলার ঘোষণা দিয়েছে পাকিস্তান ও রাশিয়া। কঠিন বিপদের মুখে ভারত সরকার। বিশ্লেষকরা বলছে শেখ হাসিনার মতো পালিয়ে দেশ ছাড়বেন নরেন্দ্র। প্রিয় দর্শক, এই মাত্র পাওয়া খুবই গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগতম। দর্শক, আপনারা ভিডিওর থাম্বনেল থেকেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দর্শক, আজকের ভিডিওতে অনেক চাঞ্চল্যকর সব গোপন তথ্য ফাঁস করা হবে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং এইরকম আরো নিউজ শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন দর্শক, কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে যাই। আগামী ৮ ডিসেম্বর যুক্তরাজ্যে আওয়ামী লীগের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হবেন শেখ হাসিনা। ভারতের সরাসরি সহযোগিতায় এই সমাবেশে যুক্ত হচ্ছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। এমন সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভ প্রকাশ করেন নেটিজেনরা। তারা বলছেন, ভারত কখনোই বাংলাদেশের বন্ধু রাষ্ট্র হতে পারেনি। তারা শুধুমাত্র নিজেদের স্বার্থে একটি দলের সাথে বন্ধুত্ব করেছে, রাষ্ট্রের সাথে নয়। অনেকে ক্ষুব্ধ হয়ে বলেছেন, জনগণের ক্ষোভের মুখে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে গণহত্যাকারী শেখ হাসিনা। সেই হত্যাকারীকে মোদী সরকার কিভাবে এত সুযোগ সুবিধা দিচ্ছে বলে প্রশ্ন করেন নেটিজেনরা। এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম বলেন, শেখ হাসিনা কিভাবে সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন এটা ভারত বলতে পারবে। তিনি বলেন, আমরা পত্রিকার মাধ্যমে জেনেছি যুক্তরাজ্যে এরকম একটা মিটিং আছে, সেখানে শেখ হাসিনা বক্তৃতা দিবেন। আপনারা যেরকম জানেন আমরাও সেরকম জানি। তিনি ভারতে আছেন, ভারত সরকার কিভাবে এটা হ্যান্ডেল করছেন তারা এটা ভালো বলতে পারবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে ঢাকা ওয়াশিংটনের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় বৈপরীত্য হওয়ার সম্ভাবনা কম দেখছে বাংলাদেশ। মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বহুমাত্রিক। যুক্তরাষ্ট্র আমাদের অন্যতম বাণিজ্যিক অংশীদার। এছাড়া দুই দেশের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয় আছে। দীর্ঘ ৫ দশকের সম্পর্কে বাংলাদেশ ডেমোক্রেট এবং রিপাবলিকান উভয় দলের অধীনে সরকারের সঙ্গে কাজ করছে। রফিকুল আলম বলেন, আমাদের ৫ দশকের সম্পর্কে পর্যালোচনা করলে এটা সহজে অনুমান করা যায়। ক্ষমতাসীন দলের পরিবর্তন হলেও এর সঙ্গে তাদের পররাষ্ট্র নীতি ও কৌশলগত অবস্থান এবং জাতীয় লক্ষ্যসমূহ অনেক সময় পরিবর্তন হয় না। আমরা পূর্বেও ট্রাম্প সরকারের সঙ্গে কাজ করেছি। আমাদের দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় বৈপরীত্য হওয়ার সম্ভাবনা। আওয়ামী লীগ দল গোছাচ্ছে, আওয়ামী লীগ আবার ফিরে আসার চেষ্টা করছে, আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে। এটা আওয়ামী লীগের তরফ থেকে তথ্য নয়, তথ্য আওয়ামী বিরোধী একজন বড় পলিটিশিয়ানের পক্ষ থেকে তিনি জানিয়েছেন। আওয়ামী লীগ কিভাবে দল গোছাচ্ছে, কে দায়িত্ব পালন করছে, কারা কিভাবে কাজ করছে, সব কিছু নাকি তার কাছে আছে। অর্থাৎ আওয়ামী লীগ ফিরে আসার জন্য মরিয়া হয়ে উঠেছে। ঘটনাটা কতদূর গড়ালো, কি ঘটছে সেই আলোচনাই করবো এই ভিডিওতে। দর্শক থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বলছিলাম, আওয়ামী লীগ ফিরে আসছে, আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে। খুব শীঘ্রই আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে, এমন কথাই বলা হচ্ছে। আওয়ামী লীগ কীভাবে ফিরে আসবে, কিভাবে সংগঠিত হচ্ছে, সেই ব্যাপারটা একটু বিশ্লেষণ করে দেখা যেতেই পারে। ভারতে বসে থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা সর্বশেষ দেখেছি ভিডিও কনফারেন্স করতে আমেরিকার আওয়ামী লীগ নেতাদের সাথে। প্রথমবারের মতো নিজের চেহারা দেখিয়ে তিনি এক ধরনের জনসম্মুখে আসলেন। এর আগে অডিও লিক হয়েছিল, এবার যখন আমরা ভিডিও লিক হতে দেখলাম তখন বুঝে নেওয়াই যায় যে আওয়ামী লীগ মরিয়া হয়ে চেষ্টা করছে ফিরে আসার জন্য। তাদের যে ভুল ভ্রান্তি সেগুলোর জন্য তারা ক্ষমা চাইতেও প্রস্তুত, এমনটাও জানিয়েছিলেন বাহাউদ্দিন নাসিম। কিন্তু আওয়ামী লীগ ফিরে আসার ক্ষেত্রে কে সূত্রধরের ভূমিকা পালন করছে, কারা সাংগঠনিকভাবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, এগুলো গণমাধ্যমে এখন পর্যন্ত প্রকাশিত হয়নি, প্রচারিতও হয়নি। কিন্তু এবার সেই ব্যাপারে এই বোমা ফাটালেন
এলডিপির সভাপতি কর্নেল অলি আহমেদ, তিনি বললেন কে আওয়ামী লীগ সংগঠিত করছে সে তথ্য আমার কাছে আছে। অর্থাৎ আওয়ামী লীগের পেছনে আওয়ামী লীগকে নিয়ে ফিরে আসার যে যুদ্ধ, সেই যুদ্ধ যারা করছে তাদের সম্পর্কে তথ্য অলি আহমেদ জানেন। কিভাবে জানেন? আওয়ামী লীগ কি অলি আহমেদের সঙ্গে পরামর্শ করে এই কাজ করছে, নাকি আওয়ামী ঘরানার সঙ্গে অলি আহমেদের এক ধরনের যোগ সাজস হয়েছে? সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা গতকালকে দেখেছি অলি আহমেদ রাজনীতিবিদদের সঙ্গে যে সংলাপ, সেই সংলাপ স্থানে গিয়েছিলেন গাড়ি নিয়ে, কিন্তু ভেতরে না ঢুকে তিনি আবার সেখান থেকে রাগে চলেও গেছেন, সংলাপে অংশগ্রহণ করেননি। এর কারণ হচ্ছে তাকে কোনো একজন উপদেষ্টা দাওয়াত দিয়েছিলেন সংলাপে আসার জন্য, কিন্তু সংলাপ স্থানে এসে গেটে যখন দেখেন যে লিস্টে তার নামই নেই, তখন নিজে অপমানিত বোধ করেন এবং অপমানিত বোধ করে সেখান থেকে চলে আসে। সেই ভিডিও চিত্র নিয়ে ফেসবুকে ট্রল হতেও দেখা গেছে। অলি বারবার ফিরে আসে, অলি বারবার ফিরে যায়, এই গানটা নিয়ে ভিডিও ট্রলও আমরা দেখেছি, আমাদের চোখে পড়েছে। অলি আহমেদ যেন চলে না যান সেজন্য জুনায়েদ সাকি চেষ্টা করেছেন তাকে বোঝানোর, কিন্তু অলি আহমেদ গাড়িতে উঠে আবার সেখান থেকে চলে গেছেন। চলে যাওয়ার পরে অবশ্য অলি আহমেদ কোনো রাগান্বিত হয়ে কোনো বিবৃতি দেননি এখন পর্যন্ত, কিন্তু গতকালকের এই ঘটনার পরে আজকে তিনি গণমাধ্যমকে এই কথা জানালেন যে আওয়ামী লীগকে কে সংগঠিত করছে, পেছনে কারা কাজ করছে সেটা তিনি জানেন। অলি আহমেদ বলেছেন আওয়ামী লীগকে কে সংগঠিত করছে, কে দায়িত্ব নিয়েছে, কোথায়, কখন এবং কোন বাসায় তিনি আছেন সেই তথ্য আমার কাছে আছে। এদের এখনই থামাতে হবে। রাজধানীর মগবাজারে এলডিপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেছেন আওয়ামী লীগের দোসরদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্তর পুলিশ এবং প্রশাসনে বসে আছে। এখনও স্বৈরাচারের দোসররা বিভিন্ন প্রতিষ্ঠানে নিজ নিজ অবস্থানে রয়েছে। আমি ডক্টর ইউনূসকে বলবো কাল বিলম্ব না করে স্বৈরাচারের দোসরদের চিহ্নিত করুন, তাদের বদলি কোনো সমাধান নয়, চাকরি থেকে বরখাস্ত করুন। অর্থাৎ যারা সরকারি চাকরি করছে তাদের মধ্যে যারা আওয়ামী লীগ করছে তাদেরকে বরখাস্ত করতে হবে। আওয়ামী লীগ করলে দোষ, আওয়ামী লীগ করলে তাকে বরখাস্ত করতে হবে। তিনি যদি কোনো অপরাধ না করে থাকেন, তিনি যদি কোনো অন্যায় করে না থাকেন, তাকেও সেখান থেকে বরখাস্ত করতে হবে। ওএসডি করলে হবে না, বরখাস্ত করে দিতে হবে একেবারে। তার পরিবার সংকটের মধ্যে পড়ুক না পড়ুক, কী করবে সেগুলো চিন্তাভাবনা করা যাবে না। এই ধরনের কথা যখন রাজনীতিবিদরা বলেন তখন সস্তা জনপ্রিয়তার কথা বলেই মনে হয়। অলি আহমেদ দুর্নীতির কথা উল্লেখ করে বলেছেন আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের দোসরদের কাছেও কোটি কোটি টাকা আছে। এটা শেখ হাসিনা নিজেও বলেছেন, তার পিয়নের কাছে 400 কোটি টাকা রয়েছে। প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে অংশ না নিয়ে ফিরে যাওয়ার পরদিন তিনি আওয়ামী লীগ সম্পর্কে এই ধরনের বোমা ফাটানোর চেষ্টা করলেন এবং আওয়ামী লীগের সমালোচনার পাশাপাশি সব থেকে গুরুত্বপূর্ণ কথা ওইটাই যে আওয়ামী লীগকে কে সংগঠিত করছেন, কোথায় তিনি আছেন, কোন বাসায় তিনি কখন কি করছেন, সব কিছু অলি আহমেদ জানেন। তো অলি আহমেদ কিভাবে জানেন? তিনি নিশ্চয়ই তাহলে দেশে রয়েছেন, সেই আওয়ামী লীগ নেতা দেশে রয়েছেন, তাহলে সরকারকে সেই ইনফরমেশন কেন দিচ্ছেন না অলি আহমেদ? সরকার তাকে খুব সহজেই গ্রেপ্তার করতে পারে। আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা, এটা তো একটা বড় ধরনের অপরাধ, সেই অপরাধে সরকার তাকে গ্রেপ্তার করতেই পারে, কিন্তু সেটা সরকার করছে না। অলি আহমেদও এখনও সেই তথ্য দেননি, কিন্তু সংবাদ সম্মেলনে তিনি এক ধরনের জনপ্রিয়তা পাওয়ার জন্য এই কথা বললেন। এই বয়সে এসেও একজন রাজনীতিবিদ যখন সস্তা জনপ্রিয়তার খোঁজ করেন, তখন রাজনীতিবিদদের সম্পর্কে মানুষের যে চিন্তাভাবনা, মানুষের যে নেগেটিভ চিন্তাভাবনা, সেই নেগেটিভ চিন্তাভাবনাগুলো নেগেটিভ আরও হতে থাকবে। দর্শক, আপনার কি মনে হয় আওয়ামী লীগ কি সত্যিই ফিরে আসছে? আর আওয়ামী লীগ কি অলি আহমেদকে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ব্লু 3 ডিসেম্বর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত ভারত, শ্রীলঙ্কা ও নেপাল সফর করবেন। তার সফরের লক্ষ্য হচ্ছে এশিয়ায় যুক্তরাষ্ট্রের প্রধান অংশীদারদের সঙ্গে সহযোগিতার সম্পর্ক জোরদার এবং আঞ্চলিক সমৃদ্ধি ও নিরাপত্তার উন্নতি করা। স্থানীয় সময় সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এ কথা বলা হয়। এতে বলা হয়, নয়াদিল্লিতে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী লু মার্কিন ভারত ইন্দো প্যাসিফিক অন্তর্ভুক্তিমূলক নীতি প্রয়োগে সহযোগিতা করবেন। ভারতের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথাও রয়েছে তার। আলোচনা সভায় বৈশ্বিক ও আঞ্চলিক ইস্যুগুলো স্থান পাবে। আগামী 5 ডিসেম্বর ডোনাল্ড ব্লু শ্রীলঙ্কার রাজধানী কলম্বো যাবেন। শ্রীলঙ্কায় তিনি টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি, দুর্নীতি দমন, দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদারে যুক্তরাষ্ট্র শ্রীলঙ্কান যৌথ প্রচেষ্টাগুলোকে এগিয়ে নিতে শ্রীলঙ্কার সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এরপর লু কাঠমান্ডুতে নেপালের সিনিয়র নেতাদের সঙ্গে পরিবেশ রক্ষায় অগ্রগতি, নারীর ক্ষমতায়ন এবং টেকসই উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা করবেন। নেপাল সফর শেষে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে ভুয়া খবরের সরাসরি। চলতি বছরের জুনে হাইকোর্টের রায়ে 2018 সালের কোটা বাতিল সংক্রান্ত প্রজ্ঞাপন অবৈধ ঘোষণার পর বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা চরমে পৌঁছায়। এ রায়ের পর কোটা সংস্কারের দাবিতে দেশব্যাপী ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়ে।
আন্দোলনে সরকার বাধা দিলে তা সংঘাত সহিংসতায় রূপ নেয়। এতে বহু প্রাণহানির ঘটনা ঘটে। শেষ পর্যন্ত আন্দোলন সরকার পতনের এক দফা দাবিতে রূপ নেয়। এর ফলস্বরূপ 5 আগস্ট গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা, যার মাধ্যমে আওয়ামী লীগ সরকারের দীর্ঘ 15 বছরের শাসনামলের অবসান হয়। সরকার পতনের পরও সারা দেশে সংঘর্ষ, হত্যাকাণ্ড, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এর মধ্যে 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এই অভ্যন্তরীণ অস্থিরতা বাংলাদেশের সীমানা ছাড়িয়ে ভারতকেও ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দেয়। আওয়ামী লীগ সরকার পতনের পর ভারতীয় গণমাধ্যমগুলোকে বাংলাদেশি বিষয় নিয়ে ছড়ানো হচ্ছে একের পর এক গুজব। রিউমার স্ক্যানারের টিমের অনুসন্ধানে রাষ্ট্র ক্ষমতার পট পরিবর্তনের পর 12 আগস্ট থেকে 5 ডিসেম্বর পর্যন্ত ভারতীয় গণমাধ্যমে প্রচারিত অন্তত 13টি ভুয়া খবর পাওয়া গেছে। এমন ভুয়া খবর প্রচারের তালিকায় ভারতের অন্তত 49টি গণমাধ্যমের নাম উঠে এসেছে। এর মধ্যে রিপাবলিক বাংলা সর্বাধিক 5টি গুজব প্রচার করেছে। পরবর্তী অবস্থানে রয়েছেন হিন্দুস্তান টাইমস, জি নিউজ এবং লাইভ মিন্ট, যারা প্রত্যেকে অন্তত 3টি করে গুজব প্রকাশ করেছে। এছাড়াও রিপাবলিক, ইন্ডিয়া টুডে, এবিপি আনন্দ এবং আজতক অন্তত 2টি করে গুজব প্রচার করেছে। বাকি 41টি গণমাধ্যম অন্তত 1টি করে প্রচার করেছে। এইসব গুজবের মধ্যে ছিল শেখ হাসিনার পদত্যাগের পর তার নামে ভুয়া খোলা চিঠি, মুসলিম ব্যক্তির নিখোঁজের পুত্রের সন্ধানে মানববন্ধন করার ভিডিওকে হিন্দু ব্যক্তির দাবিকে প্রচার, ডক্টর মোহাম্মদ ইউনূসের আইসিইউতে ভর্তি হওয়ার ভুয়া খবর সহ আরো অনেক খবর।